ভাঙড়ে এবার জিতবে কে? মানে ভাঙড়ে এবার কোন রাজনৈতিক দলের জয় হবে, এটাই তো এখন কোটি টাকার প্রশ্ন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ভাঙড়ে এখনো তো, ভাঙড়ে কেন, গোটা রাজ্যেই ভোট ডিক্লেয়ার্ড হলো না, প্রার্থী ঘোষণা হলো না, তো জেতার কথা কেন বলছি? ভাঙড় তো এখন প্রেস্টিজ ফাইট। অনেক রাজনৈতিক দিদি বলছেন, তা সেটা আইএসএফ এর কাছে হোক বা রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের কাছে, মানে রাজ্যের শাসক দলের কাছে। কারণ ভাঙড় জিততেই হবে, মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। আমরা প্রথম দিনের ভিডিও করেছিলাম, মনে আছে আপনাদেরকে, মানে বেশ কয়েকদিন আগে, যেখানে শওকত মোল্লা ভাঙড়কে নিয়ে খুব ইন্টারেস্টেড, এমনটা কিন্তু সেই ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম। কিন্তু ঠিক এই ভিডিওর আগের ভিডিওতেই আমরা কাশিম সিদ্দিকীর কথা আপনাদের সামনে জানাই। রাজ্যের সাধারণ সম্পাদক হিসেবে তৃণমূল কংগ্রেস তাকে এত বড় একটা পদ দিল। হ্যাঁ, রাজ্য কমিটিতে তিনি নিযুক্ত। কে কাশিম সিদ্দিকী? সবাই আপনারা জানেন যে তিনি পীরজাদা, মানে ফুরফুরা শরীফের পীরজাদা। দেখুন, এই কাশিম সিদ্দিকীকে দিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ফুরফুরা শরীফের সঙ্গে যে টানাপোড়েন বা একটু সম্পর্কটা কেমন হয়ে গেছিল না, তা ঠিক হবে কি হবে না সেটা তো পরের কথা, কিন্তু ভাঙড় যে টার্গেট পয়েন্ট, এটা এতদিনে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো আপনাদের কি মনে হয়? ভাঙড় মানেই তো ভাইজান, এবার তো ভাইজান ভার্সেস ভাইজানের ভাইজান, এমনই তো হতে চলেছে, তাই তো? না হলে এত ছক, এত পদ, এত কিছু কেন? আজকে এই ভিডিওতে সেই বিষয়টাই কথা বলবো। তাহলে কি ভাঙড়ে এবার নওশাদ সিদ্দিকী, মানে যিনি বর্তমান বিধায়ক, 2026-এ তার টার্ম শেষ হচ্ছে, আবারও হয়তো তিনি প্রার্থী হবেন, তো নওশাদ সিদ্দিকী বনাম কাশিম সিদ্দিকী, পারিবারিক সম্পর্ক তাদের যাই থাকুক না কেন, তারা তো কাজিন ব্রাদার, তারা তুতো ভাই, তবে পারিবারিক সম্পর্ক তাদের নিশ্চয়ই খুব ভালো, সেটা ভাঙড়ের লোকজনই বলে। কিন্তু রাজনীতির ময়দানে কতটাই ভালো ভালো হবে? কাশিম সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী দুই ভাইয়ের যদি আপনারা একটু বর্ণনাটা শোনেন, তাহলেই হয়তো খানিকটা পরিষ্কার হয়ে যাবে। মানে যেটা মোটামুটি একটু আলোচনা আপনাদের সঙ্গে করতে চাইবো। কিরকম? প্রথমে আসে কাশিম সিদ্দিকীর বিষয়, মানে কে এগিয়ে কে পিছিয়ে, কে জিতবে? আপনারা তো কমেন্ট করবেনই। ভাঙড়ে জিতবে কে, আইএসএফ না তৃণমূল? ভাঙড়ে জিতবে কে, নওশাদ সিদ্দিকী না কাশিম সিদ্দিকী? আমরা ধরেই নিচ্ছি কাশিম সিদ্দিকী প্রার্থী হবেন। তার কারণ, প্রথমটা শওকত মোল্লাকে মনে করা হলেও এত কিছু তো ভাই তৃণমূল এমনি এমনি করছে না। কাশিম সিদ্দিকীকে সেখানে প্রার্থী করা হলে অনেকখানি বেগ দেওয়া যাবে নওশাদ সিদ্দিকীকে, এমনটা মনে করছে তৃণমূল। এটা অন্দরের খবর বা সূত্রের খবর। তো বন্ধুরা, সেটা তো সময়ই বলবে কে প্রার্থী হবে। আমরা যদি তৃণমূল বনাম আইএসএফ এর তুলনা করি, যদি এই দুই প্রার্থী হয়, তাহলে কি হবে? কাশিম সিদ্দিকী সদ্য রাজনীতিতে বলবো, হ্যাঁ, তিনি ফুরফুরা শরীফের পীরজাদা অনেক দিনের, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সম্মানীয় ব্যক্তি, সব ঠিক আছে, কিন্তু রাজনীতিতে কবে এলেন তিনি? কবে সক্রিয় রাজনীতিতে? আচ্ছা, কাশিম সিদ্দিকী পীরজাদা, কাশিম সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর ভাইজান, আমরা যদি এইটা ছেড়ে দিয়ে আপনাকে শুধু কাশিম সিদ্দিকী বলতাম, আপনারা কি রাজনীতিবিদ হিসেবে মনে হতো যে তিনি কে? না, আমি কাউকে ছোট বড় কিছু করছি না, রাজনীতিবিদ কাশিম সিদ্দিকী নয়তো। তাহলে এক বন্ধু এটা কমেন্ট করেছেন, তার কমেন্টটা অসাধারণ, যে রাজনীতিতেই ঠিকভাবে এলেন না, তাকে তৃণমূলের সাধারণ সম্পাদকের, রাজ্য সাধারণ সম্পাদকের পদ, এটা তো বড় সড়ো একটা পদ, তো সেই পদে তাকে বসিয়ে দেওয়া হলো কেন? তাহলে কি কোথাও গিভ অ্যান্ড টেক পলিসি? মানে তুমি আমাকে পদ দাও, আমি তোমাকে ভাঙড় দেবো, বা ভাঙড় পেতে গিয়ে যে চাপটা দিতে হয় আইএসএফ কে, সেটা দেবো? আমরা জানি না অন্দরের কি লেনদেন, কি কথা বিনিময় হয়েছে, কি টার্মস এন্ড কন্ডিশন হয়েছে, এটা মনে করছেন অনেকে, কিন্তু যেটা মনে করা হচ্ছে খুব সাদা চোখে, সাদা কথায়, একেবারে সাদা পাতায়, তাকে রাজ্য কমিটিতে বা রাজ্যের সাধারণ সম্পাদক তৃণমূল এই জন্যই করেছে যে তাকে ভাঙড়ে প্রার্থী করা হবে। কিন্তু তিনি রাজনীতিবিদ হিসেবে কত পোড় খাওয়া, কত পুরনো। দেখুন, প্লাস মাইনাস দুটো পয়েন্ট, নেগেটিভ পজিটিভ দুটো পয়েন্টই প্রত্যেকটি মানুষেরই থাকে, সেটা কাশিম সিদ্দিকীরও আছে। রাজনীতিবিদ হিসেবে হয়তো তিনি বেশি দিনের নয়,
মানে সদ্য নবাগত বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসে তিনি রাজনীতিতে, আর রাজনীতিতে পা দিয়েই রাজ্যের সাধারণ সম্পাদক, রাজ্য সাধারণ সম্পাদক তৃণমূলের। এটা যেমন একটা বিষয়, একটা পয়েন্ট। আবার খানিকটা নেগেটিভ পয়েন্টে অনেকে বলছেন যে রাজনীতি তো সেভাবে তাকে বোঝাই গেল না, আবার তিনি রাজ্য সাধারণ সম্পাদক হয়ে গেলেন শুধুমাত্র প্রার্থী হবেন বলে। পজিটিভ পয়েন্ট কোনটা? তিনি ফুরফুরা শরীফের পীরজাদা, সংখ্যালঘু মানুষের কাছে অবশ্যই তিনি একজন সম্মানীয় ব্যক্তি। হ্যাঁ, তার সেই সম্মান, তার সেই আবেগ মুসলিম ভোটারদের মধ্যে, সংখ্যালঘু ভোটারদের মধ্যে, ভাঙড়বাসীর মধ্যে কিছুটা হলেও তো আছে। এবং আরো একটা নেগেটিভ পয়েন্ট তার সঙ্গে আছে, তিনি কিছুদিন আগে পর্যন্ত, যখন 2023 সালে নওশাদ সিদ্দিকী অ্যারেস্ট হলেন, কিছুদিন আগে পর্যন্ত 14 তলার নাম করে, ঠিক এই কথা উল্লেখ করে, 14 তলা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সব থেকে বেশি কেউ ভাঙড় থেকে তুলোধনা করেছেন, নওশাদ সিদ্দিকীর পরিবার থেকে করেছেন, যতটা আব্বাস সিদ্দিকীও করেননি, সেটা করেছিলেন কাশেম সিদ্দিকী। হ্যাঁ, তুলোধনা করেছিলেন তিনি একেবারে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবুন একবার, তো সেটাও তো মানুষ কিছুদিন আগে শুনেছে। এখন হঠাৎ রাতারাতি যদি এই ঢোল বদল হয়, তাহলে মানুষের ভেতর থেকে নিতে একটু বোধহয় অসুবিধা হবে, কি বলেন? মানে সেটা আমি জানি না সত্যি মিথ্যা, মানে ভেতর থেকে এই সকালে বলল এই তৃণমূল, এই তৃণমূল, ওই তৃণমূল, সেই, আর যদি আমি তার কয়েক মাস পরে আবার হয়ে যাই আমি তৃণমূল প্রার্থী, তৃণমূলকে এই চিহ্নে ভোট দিন, জয়যুক্ত করুন, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ, মানে ঠিক কিরকম একটা মনে হচ্ছে না? যাকে রাজনীতিতে এটা হয়, এটার কোনো বিষয় নয়। আরো একটা নেগেটিভ পয়েন্ট, শওকত মোল্লা এই কয়েকদিন আগেও এই নওশাদ সিদ্দিকীকে আক্রমণ করতে গিয়ে কাশেম সিদ্দিকীকেও ছাড়লেন না, এবং কাশেম সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকীকে একেবারে তুলোধনা করলেন। তো সেখানকার অবজারভার, সেখানকার তৃণমূল নেতা, পাশের কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তাকে একবারে তুলোধনা করতেন, তিনিও কাশেম সিদ্দিকীকে একেবারে যার পরনাস্তি একেবারে তুলোধনা করে যেতেন। তো এগুলো কি কোথাও গিয়ে কোনো সমস্যাই নয়? এই সকালে আমি মোটামুটি তার তুলোধনা করে যাচ্ছি, রাতে আবার তাকে ভোট দিন ভোট দিন করে যাচ্ছি, মানে জানি না আমি ভাঙড়ের মানুষ কিভাবে নেবে। মানে মনে হয়েছে আলোচনা করতে গিয়ে এটা হয়তো একটা কিছুটা হলেও নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। অন্যদিকে যদি আমরা ভাঙড়ের ভাইজানের কথা বলি, মানে নওশাদ সিদ্দিকী, 2016 পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দখলে ছিল ভাঙড়। রেজ্জাক মোল্লা বামেদের থেকে একেবারে নাম কাটিয়ে তৃণমূলের নাম লিখিয়েই তিনি হয়েছিলেন তৃণমূল প্রার্থী, এবং তিনি ভাঙড়ের একটা, ভাঙড় ক্যানিং এর একটা বিশাল বড় আধিপত্য তার ছিল বাম জামানা থেকে, বাম নেতা হিসেবে। কিন্তু 2016-তে তৃণমূলে যোগদান করলেন, প্রার্থী হলেন, এবং তৃণমূলের টিকিটে তিনি জয়যুক্ত হলেন। সেটা অনেকেই বলে তৃণমূলের জন্য তিনি জয়যুক্ত হননি, তার জন্য, মানে রেজ্জাক মোল্লার কারিশমায় তৃণমূল ওখানে জিতেছিল 2016 সালে। 2016 সালে রেজ্জাক মোল্লা পেয়েছিলেন 1,02,000, সেখানে 2,000-এরও কিছু বেশি ভোট। তো সেটা পেয়েছিলেন রেজ্জাক মোল্লা 2016 সালে। তার আগে 2011-তেও কিন্তু বামেদের শক্ত ঘাঁটি ছিল এই ভাঙড়। তাহলে তৃণমূল কিন্তু সেখানে বেশি দিনের নয়, মানে তৃণমূলের যে বিশাল শক্ত ঘাঁটি ভাঙড়, এটা কিন্তু নয় বন্ধুরা, ছিল বামেদের শক্ত ঘাঁটি। রেজ্জাক মোল্লার একটা ব্যক্তিগত, মানে যেমন কান্তি গাঙ্গুলির তার এলাকায় ব্যক্তিগত কারিশমা ছিল, এই রেজ্জাক মোল্লাও, আমি চাষার বেটা বলে, তারও সেখানে একটা ব্যক্তিগত কারিশমা ছিল। তো রেজ্জাক মোল্লা দল বদল করেছিলেন শেষ বয়সটায়, এবং তার জন্য সেখানে তৃণমূল জিতেছিল রেজ্জাক মোল্লার কারিশমায়। তৃণমূলের কারিশমায় রেজ্জাক মোল্লা জেতেননি। তার মানে মোদ্দা কথা কি, ভাঙড় তৃণমূলের শক্ত ঘাঁটি নয়। আর নয় যে সেটা 2021-এ প্রমাণ করে দিলেন প্রথমবার প্রার্থী হিসেবে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী। 2021-এর আগে আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আইএসএফ, যেটা দল গঠন করলেন আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর দাদা, সেই দল গঠন করার পরপরই, মানে 1 বছরের মধ্যে একটা দল জয়লাভ করে, বাম কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা জোট করে তারা প্রথম বিধায়কও হয়ে গেলেন রাজ্যে। এবং তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় থাকা দল, বিজেপি প্রধান বিরোধী দল, তারপর একমাত্র যদি কোনো দল, কোনো বিধায়ক থাকে, সেটা আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। এবং যে দল 1 বছরের মধ্যে গঠন হয়েছে, সেই বছরই ভাঙড়ের মানুষ 2 হাত তুলে তাকে ভোট দিয়েছে। রেজ্জাক মোল্লার থেকেও বেশি ভোট পেয়েছিলেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী পেয়েছিলেন 2021-এ আইএসএফ প্রার্থী হিসেবে 1,09,237টা ভোট, যেখানে 1,02,000-এর বেশি ভোট পেয়েছিলেন কে? রেজ্জাক মোল্লা, দীর্ঘদিনের পর খাওয়া রাজনীতিবিদ, যার দীর্ঘ কারিশমা ছিল সেই এলাকায়। তো সেই
রেজ্জাক মোল্লার থেকেও বেশি ভোট পেয়েছিলেন নওশাদ সিদ্দিকী। ভাবুন, একটা কোথাও গিয়ে ভাইজানের তো করিশ্মা সেখানে আছে, এবং তিনি কি বলছেন এবার কাশেম সিদ্দিকী সম্পর্কে। এত ভদ্র, শালীন, সংযত, যুক্তিবিদ হিসেবে, রাজনীতিবিদ হিসেবে সত্যি নওশাদ সিদ্দিকী যখন স্পিচ দিয়েছেন, সুন্দরভাবে, ভদ্র শালীন ভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন। এত পরিপূর্ণ সংযত বক্তব্য তার, অসাধারণ। একটা বাজে কথা বললেন না কাশেম সিদ্দিকী সম্পর্কে। পারিবারিক সম্পর্কের কথা মনে রেখে ভাইজান বলে সুন্দরভাবে বললেন। দলটা ভাইজান ভুল চুজ করে ফেলেছে, শুনুন। আস্তে আস্তে আমার পরিবারে অন্যান্য আরো যারা যারা আছে তারা আসছেন, এটা আমি স্বাগত জানাচ্ছি। তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেলে, ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। শওকত মোল্লা সাহেবও খুব প্রকাশ করছে যে শওকত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিং এর নিরীহ মানুষের উপর অত্যাচার শুধু নয়, ভাঙড়ের মানুষের উপর অত্যাচার, মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে, সেও পদ পেল না। তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন? তিনি আমাকে অকপটে উত্তর দিলেন, দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ কখন কাকে বসিয়ে দেওয়া বোঝা মুশকিল। তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি, এই প্রশ্নটা যদি সুব্রত বক্সী মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত, উনি আমার মনে হয় 5 মিনিট মাথা চুলকাবে, তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না। মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে দেয় একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। শওকত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে, কারণ যে কাসেম ভাই সাহেবের সম্পর্কে, ভাইজান সম্পর্কে শওকত মোল্লা এতদিন আক্রমণ করেছে, বাই ডিফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাসেম ভাইজান শওকত মোল্লার অনেক ওপরে বসছে, কাসেম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে, ফলে ওনার একটু ফাটবেই। ভাঙন না, পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে, কিন্তু রাজনৈতিকভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে, যে দলকে ইচ্ছা পছন্দ করছে সে সেখানে যেতেই পারে। তবে কাসেম ভাইজান তৃণমূলে যাওয়াটা, একটা দুর্নীতিগ্রস্ত দলে যাওয়াটা পশ্চিমবাংলার মানুষ এটা ভালোভাবে মেনে নিতে পারছে। আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থীও হয়, আমি এটা চাই, আমি অন্য কাউকে চাইছি না। আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থীও। তবে একটা কথা জানিয়ে রাখি, পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরাতে শুরু করেছে, কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না, কারণ একের নওশাদ সিদ্দিকীর আরো একটি প্লাস পয়েন্ট দেখলেন, কত সুন্দর সুসংযত বক্তব্য, তার কত শালীন ভাবে বক্তব্য রাখলেন। মানে রাজনীতিবিদ হয়েও এই পশ্চিমবঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে যেটা সৌজন্যতা, শালীনতা ভুলে যান অনেকে, কটাক্ষ করতে গিয়ে নওশাদ সিদ্দিকী কখনোই তার কোনো বক্তব্যে কিন্তু খুব একটা, আমি অন্তত শুনিনি বা সচরাচর সেটা দেখা যায় না, আমি জানি না আপনারা শুনেছেন কিনা। তো এগুলো হলো নওশাদ সিদ্দিকীর প্লাস পয়েন্ট। এবং কাশেম সিদ্দিকী এত বড় একটা পদ পেয়েছেন, কোন শর্ততে বা কোন সমীকরণে আমাদের জানা নেই, সেটা হয়তো রাজনৈতিক বিশ্লেষকেরা আরো ভালো ব্যাখ্যা করছেন। তো এই নেগেটিভ পজিটিভ মিলিয়ে কার্যত এবার তাহলে কি নওশাদ সিদ্দিকী বাজিমাত করবেন ভাইজান, নাকি কাশেম সিদ্দিকী পাশা উল্টো দেবেন? আর একটা পয়েন্ট আছে, অনেকে আবার একটু কানাঘুষো বলছেন, শওকত মোল্লা অবজারভার এই জন্যই হয়েছিলেন, দিন রাত ভাঙড়ে এই জন্য পড়ে থাকছিলেন নিজের কেন্দ্র ছেড়ে দিয়ে, যে তিনি ভেবেছিলেন এখানে তাকে আরো বড় পদ দিয়ে, বড় সম্মান দিয়ে আনা হবে। তাহলে কি কাশেম সিদ্দিকী সেটা নিয়ে নিলেন? আর যদি নিয়েই নেন, কোথাও একটা রাগ গোসা হয়ে শওকত মোল্লার ওখানে যে পকেট পয়েন্ট গুলো আছে সেগুলোও কি কাশেম সিদ্দিকীর বিরুদ্ধে যাবে? মানে আমরা একটা অ্যাজাম্পশন করছি, কখনোই সেটা বলছি না যে হ্যাঁ সেটাই হবে। মানে হয় না যে আমার ডেরায় এসে তুমি আমাকে ঘা দিচ্ছ, আমার পাওয়া আসন তুমি ছিনিয়ে নিচ্ছ, তাহলে রাগ অভিমান থাকে, এবং সেখানে হয়তো ততটা আর স্বতঃস্ফূর্ত ভাবে আমি ষড়যন্ত্র করবেন শওকত মোল্লা সেটা বলছি না, কিন্তু স্বতঃস্ফূর্ততা কি আর থাকবে? যেটা তৃণমূলের জয়ের পথ কি আদৌ মসৃণ করতে পারবে শওকত মোল্লার অভিমান? তো এগুলো তো পয়েন্ট হিসেবে অবশ্যই উঠে আসছে। 2026-এ ভাঙড়ে জিতবে কে, আইএসএফ না তৃণমূল? তবে নওশাদ সিদ্দিকী দারুণ একটা কথা বলেছেন, মুখ্যমন্ত্রী মানে তৃণমূল সুপ্রিমোকে আমি তো চাইছি আমার বিরুদ্ধে দাঁড় করানো হোক। ভাবুন একবার কনফিডেন্সটা কোন লেভেলে। আবার অনেক সময় অতিরিক্ত কনফিডেন্সও ভালো হয় না। তো দেখা যাক কি হয়।
আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, একটাই প্রশ্ন, তার উত্তর দিন কমেন্টে। নওশাদ সিদ্দিকী নাকি কাশেম সিদ্দিকী, ভাঙড়ে এবার জিতবে কে, তৃণমূল নাকি আইএসএফ? কমেন্ট করতে ভুলবেন না। নেগেটিভ পজিটিভ যেটাই মনে হচ্ছে জানাতে থাকুন। ভালো থাকবেন।